আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ওয়াহিবা রাইয়ান। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র মোকাবেলায় পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন জরুরি, অভিমত ধর্মভিত্তিক দলগুলোর। ভোটের আগে জাতীয় সনদের আইনি ভিত্তি সংস্কার, গণহত্যা বিচার দাবি। ইসলামী ব্যাংক দখলের পর এস আলম গ্রুপের এমডির এলাকা থেকেই নিয়োগ ৫,৫০০। যোগ্যতা যাচাইয়ে নেওয়া হয়েছে পরীক্ষা, বলছে কর্তৃপক্ষ। ভাষা সংগ্রামী গবেষক ও কবি আহমেদ রফিক আর নেই, সারা দেশে শোকের ছায়া, প্রধান উপদেষ্টার শোক। গাজায় ত্রাণবাহী নৌবহরের প্রায় সব জাহাজ আটকে দিলেও এখনও যাত্রা অব্যাহত রেখেছে মেরিনেট, নিন্দা জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি। এবং বৃষ্টির প্রভাব পড়েছে রাজধানীর বাজারে, দাম বেড়েছে সবজি, মাছ ও মুরগির। ১ বস্তা চালের দামে মিলছে ১ কেজি ইলিশ। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। জুলাই বিপ্লব ব্যর্থ করার ষড়যন্ত্র মোকাবেলায় পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন প্রয়োজন বলে মনে করেন ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর নেতারা। পিআর প্রণয়নে দরকার হলে গণভোট আয়োজনের আহ্বান জানান তারা। তবে ফেব্রুয়ারিতে নির্বাচনের আগে জুলাই সনদের আইনি ভিত্তি সংস্কার ও জুলাই গণহত্যার বিচার চান তারা। ফ্যাসিবাদ বিরোধী দলগুলোকে নিয়ে জোট বেঁধে ভোটে অংশ নেয়ার কথাও জানান ইসলামী দলগুলোর নেতারা। খায়রুল ইসলামের রিপোর্ট। শেখ হাসিনার শাসনামলে গেল ১৫ বছর কোণঠাসা থাকা ইসলামী দলগুলো ২৪-এর গণঅভ্যুত্থানের পর আবারও সক্রিয় হয়েছে রাজনীতিতে। সভা সমাবেশ করে নিজেদের শক্তিমত্তা ও জনপ্রিয়তা প্রমাণের চেষ্টা করছে দলগুলো। পিআর পদ্ধতিতে নির্বাচন সহ নানা ইস্যুতে অন্তর্বর্তী সরকারকে চাপে রেখে ভেতরে ভেতরে নির্বাচনী প্রস্তুতিও নিচ্ছে কোনো কোনো দল। বড় রাজনৈতিক দলের আধিপত্য, দুর্নীতি, কালো টাকার ছড়াছড়ি সহ সব অনিয়ম বন্ধে পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজনের জোরালো দাবি জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন সহ সমমনা দলগুলোর। পরিবর্তনের জন্যই তো জুলাই আন্দোলন। পিআরেই এদেশের নির্বাচনের যে আজকে নানা ধরনের ঝামেলা বা ত্রুটি, এটা দূর করার সবচেয়ে বড় ওষুধ। আমরা আশা করি জনগণকে সাথে নিয়ে আমরা পিআর পদ্ধতিকে জনপ্রিয় করব এবং এর ভিত্তিতেই নির্বাচন করার জন্য আমরা জোর চেষ্টা চালিয়ে যাব। সরকার তো বলে নাই যে পিআর পদ্ধতি নির্বাচন করাটা আমাদের জন্য কঠিন বা সময় নাই। আর এই দাবিটা তো তুলছি আমরা প্রায় আরও ১-১.৫ বছর আগ থেকেই, তখনও তো সময় ছিল। এখন শেষে এসে যদি বলে, এটা আসলে অজুহাত দেওয়ারই একটা ক্ষেত্র, আসলে বাস্তবে এটা না। ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে আপত্তি না থাকলেও ভোটের আগে জুলাই সনদের আইনি ভিত্তি, প্রয়োজনীয় সংস্কার, গণহত্যার বিচার ও লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত সহ কয়েকটি দাবি বাস্তবায়নের তাগিদ দেন দলগুলোর নেতারা। কিসের ভিত্তিতে নির্বাচন হবে? জুলাই সনদের ভিত্তিতে, পিআরের ভিত্তিতে, না ট্রেডিশনাল সিস্টেমের ভিত্তিতে? এই জিনিসগুলো তো ময়দানে কোনো ফয়সালা হয় নাই। সুতরাং এক্ষেত্রে রোডম্যাপ নিয়ে তাড়াহুড়া না করে বরং এ সমস্ত বিষয়ে সকলে মিলে একটা সেটেলমেন্টের পরেই সুষ্ঠু নির্বাচনের যাত্রা আমাদেরকে করতে হবে। যারা নাকি বলছে যে আমরা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চাই বা নির্বাচনকে পিছাতে চাই, এটা সম্পূর্ণ তাদের ব্যক্তি এবং দলের স্বার্থের জন্যই আসলে এই কথাটা বলছে। এটা আসলে বাস্তবে আদৌ ঠিক না। দুর্নীতি ও ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোকে নিয়ে জোট গঠনের ইচ্ছার কথাও জানান তারা। যারা সত্যিকার গণতন্ত্র চায়, এই সকলকে মিলে আমরা একটা জোট করার চেষ্টা করছি। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। জাতীয়ভাবে, সাংবিধানিকভাবে জাতীয় ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়িত হবে, এখানে আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। সকালে ঝিনাইদহ জোহান ড্রিম ভ্যালি পার্কে জেলা প্রেস ক্লাব আয়োজিত মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। আওয়ামী লীগের শাসনামলে প্রশাসনে যারা বড় ধরনের অপরাধের সাথে জড়িত ছিল তাদের বিরুদ্ধে সরকার সিদ্ধান্ত নেবে বলেও জানান তিনি। আওয়ামী লীগের শাসনামলে পুলিশ বলেন, জুডিশিয়ারি বলেন,
সিভিল ব্যুরোক্রেট বলেন, সমস্ত প্রতিষ্ঠানগুলোকে এমনভাবে করা হয়েছিল তারা চাকরি করেছেন। সরকার একটা চলমান প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার অংশ হিসেবে যারা বড় ধরনের অপরাধের সাথে জড়িত না প্রশাসনে, তারা নিশ্চয়ই চাকরি করবেন, দেশের জন্য রাষ্ট্রের জন্য তারা চাকরি করবেন। সেখানে সরকার অপরাধ বিবেচনায় নিয়ে তাদের বিষয়ে সিদ্ধান্ত নেবে। কর্মকর্তাদের যোগ্যতা যাচাইয়ে বিশেষ দক্ষতা মূল্যায়নে পরীক্ষা নিয়েছে ইসলামী ব্যাংক। ব্যাংক কর্তৃপক্ষ বলছে 2017 সালের পর চট্টগ্রামে পটিয়া থেকে নিয়োগ পাওয়া প্রায় 5,500 কর্মীর যোগ্যতা যাচাইয়ে বাংলাদেশ ব্যাংকের নিয়ম মেনেই বিশেষ এ পরীক্ষার আয়োজন করা হয়। এতে অংশ না নেয়া ও বিশৃঙ্খলা করা ব্যাংকিং চাকরি বিধিমালার পরিপন্থী বলে জানান ইসলামী ব্যাংকের সহকারী ব্যবস্থাপনা পরিচালক ডক্টর কামাল উদ্দিন জসিম। এর মধ্যেই 5,000 কর্মকর্তাকে ওএসডি ও 200 জনকে চাকরিচ্যুত করেছে ব্যাংকটি। তরিক ইসলামের রিপোর্ট। সম্প্রতি ইসলামী ব্যাংকের দক্ষতা যাচাই পরীক্ষা নিয়ে আন্দোলনে নামে 2017 সালের পর থেকে নিয়োগ পাওয়া কর্মীরা। তাদের দাবি, চাকরিচ্যুত করতেই নেওয়া হচ্ছে বিশেষ এই পরীক্ষা। অর্থাৎ এদের সবকিছু পরিকল্পিত, যেখানে প্রায় 5,000 জনকে ওএসডি ও 200 জনকে ছাঁটাই করেছে সরকারি ও বেসরকারি খাতের বৃহত্তম এই ব্যাংকটি। 2017 সাল থেকে যদি সব নিয়োগ অবৈধ হয় তাহলে ওরা নিজেরাও অবৈধ মনে হবে। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হয়েছে পরীক্ষা না দিতে কর্মীদের হুমকি ধামকির বিষয়। অভিযোগ রয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি ও পরীক্ষা ছাড়াই চাকরিতে নিয়োগের ঘটনা। বিভিন্ন ফেসবুক মাধ্যম বা অন্যান্য মাধ্যমে দেখেছি স্যার, নেগেটিভ কিছু প্রচারণা ছিল আর কি স্যার। সেগুলো দেখেও আমরা সাহস করে গিয়েছিলাম স্যার। পরবর্তীতে ওখানে আসলে বিভিন্ন ঘটনা শোনার পর, আমরা নেগেটিভ ঘটনা শোনার পর স্যার আমরা আবার পরে চলে এসেছিলাম আর কি স্যার। তুমি যদি পরীক্ষা দিতে যাও তোমার সর্বপ্রথম আমি মারবো যে উনি আমার সিনিয়র, উনি অফিসার, আমি এখনো জুনিয়র অফিসার। আমি সম্মানের সাথে এটা বলছি, আমার অসম্মানের সাথে ভাষাটা কিরকম হইতে পারে আপনি বুঝে নেবেন। তবে ব্যাংক কর্তৃপক্ষ বলছে 2017 সালের পর ইসলামী ব্যাংকে অবৈধভাবে নিয়োগ পাওয়া প্রায় 5,500 কর্মীর দক্ষতা ও যোগ্যতা যাচাইয়ে বিশেষ পরীক্ষা, যেখানে অংশ না নিয়ে আন্দোলন করা ব্যাংকিং চাকরি বিধিমালার পরিপন্থী। মূলত কম্পিটেন্সি অ্যাসেসমেন্ট এক্সাম হিসেবে আমরাই করেছি। যাদের যোগ্যতা, আসলে যোগ্যতার ব্যাপারে তো একটু কথা ছিলই, এটা সবাই জানেন, যে সে কারণে তাদের ওভারঅল মান যাচাইয়ের জন্য আমরাই করছি। এবং সেক্ষেত্রে আমাদের মূল উদ্দেশ্য ছিল তাদেরকে বৈধ করে তাদেরকে সম্মান দেওয়ার জন্য। পরীক্ষায় অংশ না নেওয়া এবং ওএসডি হওয়া কর্মকর্তাদের বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেও জানান এই কর্মকর্তা। যারা পরীক্ষা গ্রহণ করেনি, এটা তো তাদের একটা অ্যাপারেন্টলি একটা ভায়োলেশন, যে একটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এমপ্লয়ারের একটা ইনস্ট্রাকশনকে সে ভায়োলেট করলো। মানে একটা প্রতিষ্ঠানে বা একটা প্রতিষ্ঠানে চাকরি করলে প্রতিষ্ঠানের নিয়মটা মানাটাই তো হলো অনুগত কর্মীর দায়িত্ব। ইসলামী শরিয়া মোতাবেক পরিচালিত দক্ষিণ এশিয়ার প্রথম ইসলামী ব্যাংকে বর্তমানে প্রায় 22,000 কর্মী রয়েছে, যার মধ্যে প্রায় 11,000ই চট্টগ্রাম বিভাগের এবং প্রায় 5,500 এস আলম গ্রুপের কর্ণধর মোহাম্মদ সাইফুল আলমের নিজ উপজেলা পটিয়ার। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। চলে গেলেন ভাষা সৈনিক, কবি, প্রাবন্ধিক ও রবীন্দ্র বিশেষজ্ঞ আহমদ রফিক। বৃহস্পতিবার রাতে রাজধানীর বারডেম হাসপাতালে 96 বছর বয়সে তিনি মারা যান। সেখানে লাইফ সাপোর্টে ছিলেন তিনি। তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা সহ বিশিষ্টজনেরা। শনিবার সর্বস্তরের শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে। ফারহিন ইসলাম টুব্বার প্রতিবেদন। ভাষা আন্দোলনে তিনি ছিলেন একেবারেই সামনের সারিতে। সারা জীবন মাতৃভাষায় শিক্ষা ও শিক্ষিত জাতি গঠনে কাজ করেছেন। তার সুদীর্ঘ জীবন পুরোটাই ছিল দেশ ও মানুষের কল্যাণে নিবেদিত। সে সকল শ্রেণী কিন্তু উচ্চশিক্ষা, বিজ্ঞান শিক্ষা, উচ্চ আদালতে সর্বত্র, এক কথায় জাতীয় জীবনে সর্বত্র এই ঔপনিবেশিক রাজভাষা ইংরেজিকেই রক্ষা করে গেলেন। ভাষা আন্দোলনের প্রেরণা ধারণ করে যাতে তরুণ প্রজন্ম বেড়ে ওঠে, সেই প্রত্যাশা লালন করতেন সবসময়। 25 ফেব্রুয়ারিতে বিকেলবেলা ঢাকার প্রশাসন 140 ধারা জারি করে, এই ভোটার গাড়িতে করে মাইকে ঘোষণা, সেটার তাৎক্ষণিক প্রতিবাদ হয়েছিল হলগুলোতেও, আমাদের হোস্টেলেও, যে 140 ধারা মানি না। আহমেদ রফিকের লেখায় প্রাধান্য পেয়েছে ভাষা আন্দোলন আর রবীন্দ্রনাথ।
তার কবিতা, প্রবন্ধ, ভাষা আন্দোলনের ইতিহাস, গবেষণা মিলিয়ে লিখিত ও সম্পাদিত গ্রন্থের সংখ্যা শতাধিক। ২১ পদক, বাংলা একাডেমি পুরস্কার সহ বহু পুরস্কার ও পদক পেয়েছেন আহমেদ রফিক। দুই বাংলার রবীন্দ্র চর্চায় তার অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে কলকাতার ট্যাগর রিসার্চ ইনস্টিটিউট থেকে তাকে দেওয়া হয় রবীন্দ্রতত্ত্বাচার্য উপাধি। বার্ধক্যজনিত কারণে রোববার তাকে বারডেমে ভর্তি করা হয়। পরিচিতজনরা জানান, কিডনির সমস্যা ছাড়া কয়েকটি মাইল্ড স্ট্রোক হয়েছিল তার। এখানেই আইসিইউতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। আমরা ডাক্তারের সাথে বারবার কথা বলছিলাম যে 1% চান্স থাকলেও আমরা সেটা হাতছাড়া করব না। ভাষা সৈনিক আহমেদ রফিকের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ আরও অনেকে। কিডনির সমস্যা, ডায়াবেটিসের সমস্যা, অন্য ওই যে ইএসআর বাড়তি ছিল, অন্য সমস্যা, সোডিয়াম কম ছিল। আহমেদ রফিকের জন্ম 1929 সালের 12 সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ায়। ব্যক্তিজীবনে নিঃসন্তান, আহমেদ রফিকের স্ত্রী মারা গেছেন 2006 সালে। উনি ওনার দেহ দান করে গেছেন বারডেম হাসপাতালকে আজকে থেকে প্রায় 10-12 বছর আগে। আহমেদ রফিক নেই, কিন্তু তার সারা জীবন জুড়ে হাজারো কর্মকাণ্ড আগামী প্রজন্মকে আলোকিত করবে, এমনটাই প্রত্যাশা সকলের। ফারহিন ইসলাম টুম্পা, এটিএন বাংলা। দর্শক, গাজায় গণহত্যার প্রতিবাদে জুমার নামাজ শেষে বায়তুল মোকাররম মসজিদ এলাকায় বিক্ষোভে নেমেছেন মুসল্লিরা। সেখানে আছেন সহকর্মী মুশফিকুর রহমান। আমরা সরাসরি এখন কথা বলবো তার সাথে। মুশফিক, গাজায় গণহত্যার প্রতিবাদে কোন কোন সংগঠনের ব্যানারে বিক্ষোভ সমাবেশ হচ্ছে, কি বলছেন সংগঠনের নেতারা, বক্তারা এবং অংশগ্রহণকারীরা? এই মুহূর্তে অবস্থান করছি বাইতুল মোকাররমের উত্তর গেটে। দেখতে পাচ্ছেন আমার পেছনে বাংলাদেশ জামাতি ইসলামী এবং বাংলাদেশ জামাতি ইসলামী যে অঙ্গ সংগঠন ইসলামী ছাত্র শিবির, তারা কিন্তু আসলে বিক্ষোভ সমাবেশ করছেন এখানে। জুমার নামাজের পরপরই কিন্তু তারা এই বিক্ষোভ সমাবেশ শুরু করে দেন। আপনি জানেন যে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা যে নৌবহরটি, সেই নৌবহর ইসরায়েলি বাহিনী দ্বারা আক্রান্ত হওয়া বা সেই নৌবহরে যারা মানবাধিকার কর্মী ছিলেন, সাংবাদিক ছিলেন বা যাত্রী ছিলেন, তাদেরকে আটক করে দেওয়া, সেই ত্রাণবাহী নৌবহরটাকে আটক করে দেওয়ার প্রতিবাদেই কিন্তু আজকে বিশেষ করে এই বিক্ষোভ সমাবেশ। এখানে শুধুমাত্র বাংলাদেশ জামাতি ইসলামী না, এর পরবর্তীতে কিন্তু আসলে হেফাজতে ইসলামী সহ আরো অন্যান্য যারা ইসলামিক দলগুলো আছেন, সেই ইসলামী দলগুলো আসলে এখানে বিক্ষোভ সমাবেশ আজকে করবেন বলে আমরা জানতে পেরেছি। শুধুমাত্র রাজনৈতিক দল না, সাধারণ মুসল্লি যারা আছে, সাধারণ মানুষ যারা আছেন, তারাও কিন্তু এই যে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নৌবহর আটকে দেওয়া ইসরায়েলি বাহিনীর কর্তৃক, সেটার বিরোধিতা করছেন এবং আজকে রাস্তায় নেমে এসেছেন। এখানে তারা নানা ধরনের দাবি তুলছেন। তারা বলেছেন যে অনেক আগেই ইসরায়েল তাদের যে নৃশংসতা এবং তাদের যে নির্মমতা, জুলুম অত্যাচারের যে মাত্রা, সেটা কিন্তু বহু আগেই ছাড়িয়ে গেছেন। কিন্তু এই যে বিভিন্ন দেশ থেকে মানবাধিকার কর্মীরা যে ত্রাণ নিয়ে যাচ্ছিলেন গাজার দিকে, যেখানে হাড্ডিসার শিশুরা রয়েছেন, যাদের গায়ের চামড়া, মাংস এবং সবকিছু লেগে গেছে হাড্ডির সাথে, এবং অনেক গর্ভবতী অনেক মানুষ আসলে যেখানে বৃদ্ধ বনিতা থেকে শুরু করে সকল মানুষ যেখানে অনাহারে দিন পার করছেন, তাদেরকে মানবিক সহযোগিতা পৌঁছানোর জন্য আসলে তারা যে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নিয়ে অগ্রসর হচ্ছিলেন, সেটাকে আসলে আটকে দেওয়ার যে প্রতিবাদ, সেটা কিন্তু আজকে মুসল্লিরা করছেন এবং তারা অনতি বিলম্বে মানবাধিকার কর্মীদের এবং যে তরিগুলো আসলে আটক করা হয়েছে, সেই নৌবহরগুলোকে মুক্ত করার জন্য দাবি জানাচ্ছেন। মুশফিক, আপনাকে ধন্যবাদ। ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে যাত্রা শুরু করা ত্রাণবাহী সুমুদ ফ্লোটিলার প্রায় সব জাহাজ আটকে দিয়েছে ইসরায়েলি বাহিনী। আটক করা হয়েছে সুইডেনের আলোচিত পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গ সহ কয়েকশো মানবাধিকার কর্মীকে। তবে মেরিনের জাহাজ এখনও গাজা উপকূলের দিকে যাত্রা অব্যাহত রেখেছে। এই আটকের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে সুমুদ ফ্লোটিলা থেকে আবারও ভিডিও বার্তা পাঠিয়েছেন বাংলাদেশের আলোকচিত্রী শহীদুল আলম। আরও জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। আরবি শব্দ সুমুদ অর্থ ধৈর্য, অটল ও সহনশীলতা, আর স্প্যানিশ ফ্লোটিলা শব্দের অর্থ ছোট ছোট জাহাজের বহর। ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে ফিলিস্তিনিদের প্রতিবাদকেও বলা হয় সুমুদ। সেই প্রতিবাদের প্রত্যয়ই সাগরে যাত্রা শুরু করে সুমুদ ফ্লোটিলা। ফিলিস্তিনে গণহত্যার বন্ধের দাবিতে তাদের পাশে দাঁড়াতে আর এই নির্বিচার গণহত্যার বিরুদ্ধে বিশ্ববাসীকে জাগাতেই বিভিন্ন দেশের সচেতন নাগরিকরা শুরু করে এই যাত্রা।
অধিকার কর্মীরা বলছেন এটি প্রতীকী সহায়তা, তবে তাদের মূল লক্ষ্য হল ইসরায়েল গত 18 বছর ধরে গাজা উপত্যকায় যে প্রতিবন্ধকতা তৈরি করে রেখেছে তা ভেঙে ফেলা। এদিকে আল জাজিরা জানিয়েছে ত্রাণবাহী নৌবহরের বেশিরভাগ জাহাজ আটক করেছে ইসরায়েলি বাহিনী। এর মধ্যে সুইডেনের আলোচিত পরিবেশ আন্দোলনের কর্মী গ্রেটা থুনবার্গও রয়েছেন। I have been abducted and taken against my will by Israeli forces. Our humanitarian mission was non-violent and abiding by international law. Please tell my government to demand my and the others' immediate release. আটক মানবাধিকার কর্মীদের ইউরোপে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছে ইসরায়েল। ইসরায়েলি বাহিনী বাধা দেওয়ার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। এদিকে আটক জাহাজ থেকে তৃতীয়বারের মতো ভিডিও বার্তা পাঠিয়েছেন বাংলাদেশের খ্যাতিমান আলোকচিত্রী শহীদুল আলম। তারা এই ফ্লোটিলার একেবারে শেষ অংশে আছেন এবং গাজা অভিমুখে তাদের যাত্রা অব্যাহত রয়েছে। আমরা সুমুদ ফ্লোটিলার শেষ অংশে, ইসরায়েলের আক্রমণের কারণে আমরা কোনোভাবেই পেছনে যাব না। গ্লোবাল সুমুদ ফ্লোটিলার প্রথম নৌবহর 31 আগস্ট স্পেনের বার্সেলোনা থেকে যাত্রা শুরু করে। পরে 45টিরও বেশি বেসামরিক জাহাজ নিয়ে রওনা হওয়া নৌবহরে 44টি দেশের 500 অধিকার কর্মী যোগ দেন। আসিফুর রহমান সাগর, ATN বাংলা। বৃষ্টির প্রভাব পড়েছে রাজধানীর বাজারে। কেজি প্রতি 20 টাকা বাড়তি প্রায় সব ধরনের সবজির দাম। 60 থেকে 80 টাকার নিচে মিলছে না কোনো সবজি, আর কাঁচা মরিচ বিক্রি হচ্ছে 350 টাকা দরে। বাড়তি দাম মুরগি, চাল ও মাছেরও। শুক্রবার কেজি সাইজের ইলিশ মাছ বিক্রি হচ্ছে 2300 টাকা কেজি, যা গত সপ্তাহের তুলনায় 200 টাকা বেশি। শুক্রবার সাপ্তাহিক বাজার দর নিয়ে তরিক ইসলামের আরও একটি রিপোর্ট। মাছে ভাতে বাঙালি এ যেন শুধু কেতাবি আলাপ। মাছ মাংস তো দূরের কথা, রাজধানীর কাউরান বাজারে দাম বাড়তি প্রায় সব ধরনের সবজির। কেজি প্রতি প্রায় সব সবজি 20 থেকে 30 টাকা দাম বেড়েছে, আর সপ্তাহের ব্যবধানে কাঁচা মরিচের ঝাল বেড়েছে কয়েক গুণ। বিক্রেতারা বলছে বৃষ্টি ও সরবরাহ কম থাকায় দাম বাড়তি। বরবটি হলো 120 টাকা কেজি, টমেটো 160 টাকা কেজি, ভেন্ডি 80 টাকা, সরো হইলে আমরা 50 টাকা, পেঁপে 30-40, মূলা 80 টাকা, বেগুন হলো 200 টাকা কেজি, গোল বেগুন লম্বাটা 100 টাকা কেজি। দাম একটু বেশি, সরো একটু দাম, কারণ হলো আমরা সিজন নান সিজন, আরো বৃষ্টির মধ্যে মাল আসতে চায় না। সবজির এমন ঊর্ধ্বমুখী দামে বেহাল অবস্থা ক্রেতাদের। দায় চাপালেন রাজনৈতিক অস্থিরতা ও বাজার মনিটরিং এর উপর। গত সপ্তাহে 140, 160, 180 মরিচ কিনছিলাম, আর আজকে দেখতেছি 300 টাকার উপরে 300 টাকা বিক্রি করতেছে। তাহলে আমরা কিভাবে বাঁচবো? সব দাম বাড়তি বাজান, কোনো দাম কম নাই। সন্তান দুইটাই ছেলে, খাইতে চায় না তো, মুরগি ছাড়া বাবা খাওয়ানি লাগে, কষ্ট হইলো খাওয়ান লাগে। বেগুন 150 টাকা করে নিয়েছি গত সপ্তাহে, এখানে 200 টাকা কেজি যাচ্ছে। আর এই সরকার তো আইন শৃঙ্খলা পরিস্থিতি এতই খারাপ, নিয়ন্ত্রণ কি করবে? তারা নিজেরা নিয়ন্ত্রণের মধ্যে নাই। এটা আসলে পরবর্তী গণতান্ত্রিক সরকার না আসলে এটা সম্ভব না। অস্থির মাছের বাজারও। 2300 টাকা দরে বিক্রি হচ্ছে কেজি ওজনের ইলিশ মাছ, যা এক বস্তা মিনিকেট চালের দামের চেয়েও বেশি। 1 কেজিটা হলো 2300 আজকে বিক্রি করতেছি, আর গত 2 দিন আগে আমরা বিক্রি করতাম 2100। এই 2 দিনে 200 বাড়ছে। আর 1 কেজির নিচেরটা বিক্রি করতাম 2000, এখন হলো 2200, এটাও 2200। আর ওই 3-4 কেজি এটি বিক্রি করতাম 700-800 টাকা করে, আজকে বিক্রি করতেছি 900 করে। 20 টাকা বেড়ে 190 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি। সোনালী মুরগির দাম 320 টাকা। তরিক ইসলাম, ATN বাংলা, ঢাকা। আগামী নির্বাচনে জামাতে ইসলামী 300 আসনে প্রার্থী দেবে বলে জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার। তবে ইসলামী সমমনা দলগুলোর সাথে সমঝোতা হলে 100 আসন ছেড়ে দেয়া হতে পারে। দুপুরে নগরীর আল ফারুক সোসাইটির কমপ্লেক্সে ইসলামী ছাত্র শিবির খুলনা মহানগর সদস্য পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। এতে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। সভাপতিত্ব করেন খুলনা মহানগর ছাত্র শিবিরের সভাপতি আরাফাত হোসেন মিলন। কমপক্ষে 200 আসনে আমরা ইনশাআল্লাহ ইলেকশন করব। 150 কিছু, মানে 150 না, 200 যদি থাকে বা যদি বেশি থাকে, হয়তো 100 বা তার কিছু কমও যদি ছাড়ি, তাহলে এমন কিছু আসন থাকবে যে আমাদের ছেড়ে দিতে হবে। অথবা সেই আসনগুলো নতুন কখনো আমরা ইলেকশন করিনি, যে তার সম্ভাবনা একেবারেই ক্ষীণ, এরকম 2-4টা আসনও কিন্তু থাকতে পারে। এখন পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ।
চাঁপাইনবাবগঞ্জে এবছর পানের বাম্পার ফলন হলেও বাজারে দর পতনের কারণে হাসি নেই পান চাষিদের মুখে। এ অবস্থায় উৎপাদন খরচ তুলতে হিমশিম খাচ্ছেন তারা। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি নাসিম মাহমুদের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। চাঁপাইনবাবগঞ্জের পানের কদর রয়েছে সারা দেশে। এবছর পানের বাম্পার ফলন হলেও বাজারে দর নেই, ফলে লোকসানের মুখে পান চাষিরা। তারা বলছেন, গত বছর বড় আকারের পানের এক বিড়া ছিল ১৩০ থেকে ১৪০ টাকা, এবার তা নেমে এসেছে মাত্র ৩০ থেকে ৪০ টাকায়। আর ছোট আকারের পানের বিড়া গত বছর ৩০ থেকে ৪০ টাকা থাকলেও এবার তা নেমে এসেছে মাত্র ২ থেকে ৫ টাকায়। এমন অবস্থায় উৎপাদন খরচে উঠছে না চাষিদের। পানের অবস্থা ভালো না, পানের এবারকার দাম নাই, আমরা ক্ষতিগ্রস্ত। বড় সাইজ পান ছিল ১৪০ টাকা, সেই পান অনলি ৩০ টাকা ৪০ টাকা। পান বেশি বেড়েছে বেশি, কিন্তু দাম নাই। দামের কারণে এখন আমরা ওই ২ লক্ষ টাকা আমি কিভাবে তুলবো, কিভাবে কি করবো, আমি খুব চিন্তার ভিতরে আছি। এখন কিস্তি চালাবো না বাড়ি চালাবো না নিজে চলবো। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে জেলায় ১৫ হেক্টর জমিতে পানের চাষ হয়েছে। পানের ন্যায্য মূল্য পেতে কৃষকদের বিকল্প বাজার খোঁজার পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। যেহেতু আমাদের পাশে রাজশাহী জেলাতে মোহনপুরে এবং তানোরে প্রচুর পরিমাণে পান উৎপাদন হয়, সেখানে দেশের অন্যান্য জায়গার ব্যবসায়ীরা যেহেতু পান কিনতে আসে, তাদের সাথে যদি যোগাযোগ করে একটা আলাদা যদি বাজার তৈরি করতে পারে, তাহলে তারা ন্যায্য মূল্য পাবে। নতুন বাজার সৃষ্টি না হলে হারিয়ে যেতে পারে চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী পান চাষ, এমনটাই আশঙ্কা সংশ্লিষ্টদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এখন আল রাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। সিরাজগঞ্জের উল্লাপাড়ার আব্দুল মতিন ও খালেক হোসেন নামের ২ কৃষি উদ্যোক্তা ভারতের কাশ্মীরি, তাইওয়ানের গ্রিন লেডি ও দেশীয় জাতের শাহী পেঁপে চাষ করে বাম্পার ফলন পেয়েছেন। এতে এলাকায় ব্যাপক সাড়া ফেলেছেন তারা। তাদের সফলতা দেখে অনেকে আগ্রহী হচ্ছেন পেঁপে চাষে। সিরাজগঞ্জ থেকে ফেরদৌস হাসানের পাঠানো তথ্য ও চিত্র নিয়ে রিপোর্ট করছেন আশিকুর রহমান। সিরাজগঞ্জ জেলার উল্লাপুরা উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের নতুন রশিদপুর গ্রামের আব্দুল মতিন শুরু করেন পেঁপে চাষ। নিজস্ব জমি না থাকায় বাড়ির পাশে ৪০% জমি লিজ নিয়ে ইন্ডিয়ান কাশ্মীরি ও দেশি শাহী জাতের পেঁপের চারা লাগান। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। এরই মধ্যে ৭০,০০০ টাকার পেঁপে বিক্রি করেছেন মতিন। আগামীতেও তিনি কয়েক লাখ টাকার পেঁপে বিক্রি করবেন বলে আশা করছেন। দামটাও পাকা হিসেবে আমি ৭০-৮০ টাকা কেজি খুচরা বিক্রি করতেছি। মাশাআল্লাহ, আশা করি বাগান থেকে আমি ৫ থেকে ৬ লক্ষ টাকা এবছরে লাভ করতে পারব। অন্যদিকে একই এলাকার খালেক হোসেনও ১.৫ বিঘা জমিতে তাইওয়ানের গ্রিন লেডি জাতের পেঁপে চাষ করে পেয়েছেন বাম্পার ফলন। আশা করছেন মাত্র ৬০,০০০ টাকা খরচ করে কয়েক লাখ টাকার পেঁপে বিক্রি করতে পারবেন। নতুন একটি সম্ভাবনা খুঁজে পাচ্ছি যে আগামীতে আমরাও পেঁপে চাষে উদ্বুদ্ধ হব। খুব লাভজনক আবাদ, এই পেঁপে চাষে অনেকেই আগ্রহ করে এখন পেঁপে চাষ করবে। আমি ইনশাল্লাহ আবাদ করব পেঁপে চাষে। ১ লক্ষ টাকার ফল বিক্রি করছি, এখনো ১০০ মণ ফল গাছেতে উঠবে। অন্যদিকে অন্যান্য ফসলের চেয়ে উচ্চ ফলনশীল পেঁপে চাষ লাভজনক হওয়ায় সাধারণ কৃষকের পাশাপাশি তরুণ ও শিক্ষিত যুবকদের মধ্যেও আগ্রহ বাড়ছে। পেঁপে চাষে উৎসাহিত করা হচ্ছে বলে জানালেন এই কৃষি কর্মকর্তা। যেহেতু লাভজনক একটা ফসল পেঁপে অল্প দিনের মধ্যেই হয়ে যায়, আমাদের বিশেষ করে ৬০ দিন সময়ের মধ্যে থেকে এটা বিয়ারিং চলে আসে। তো এখন ওই যে জমিগুলো উঁচু জমি, সেই জমিতে কৃষকরা মানে পেঁপে চাষ করে লাভবান হচ্ছে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এখন সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। গোয়েন্দা তথ্য সরবরাহ ও অস্ত্র পাঠানোর মাধ্যমে নেটোভুক্ত সব দেশই এখন রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করছে বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার সোচিতে পররাষ্ট্রনীতি বিষয়ক এক ফোরামে পুতিন এসব কথা বলেন। এ সময় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইউরোপ ক্রমাগত সামরিকরণের পথে এগোচ্ছে এবং এর জবাবে রাশিয়া গুরুত্বপূর্ণ ও কঠোর পদক্ষেপ নেবে। রাশিয়া ইচ্ছাকৃতভাবে অন্য দেশের আকাশসীমা লঙ্ঘন করছে। ইউক্রেন ও কিছু নেটো দেশের এমন অভিযোগকে ভিত্তিহীন বলেও দাবি করেন রুশ প্রেসিডেন্ট। ইউক্রেনকে সতর্ক করে পুতিন বলেন, রাশিয়ার দখলে থাকা ঝাপোরজিয়া
পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালিয়ে ইউক্রেন বিপজ্জনক খেলা খেলছে। জবাবে যে কোনো সময় ইউক্রেনের নিয়ন্ত্রণাধীন পারমাণবিক স্থাপনায় পাল্টা হামলা চালানো হতে পারে বলেও এ সময় ইঙ্গিত দেন তিনি। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র মোকাবেলায় পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন জরুরি, অভিমত ধর্মভিত্তিক দলগুলোর ভোটের আগে জাতীয় সনদের আইনি ভিত্তি সংস্কার ও গণহত্যার বিচার দাবি। ইসলামী ব্যাংক দখলের পর এস আলম গ্রুপের এমডির এলাকা থেকে নিয়োগ ৫,৫০০ যোগ্যতার যাচাইয়ে নেওয়া হয়েছে পরীক্ষা, বলছে কর্তৃপক্ষ। ভাষা সংগ্রামী গবেষক ও কবি আহমদ রফিক আর নেই, সারা দেশে শোকের ছায়া, প্রধান উপদেষ্টার শোক। গাজায় ত্রাণবাহী নৌবহরের প্রায় সব জাহাজ আটকে দিলেও এখনো যাত্রা অব্যাহত রেখেছে মেরিনেট, নিন্দা জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি। এবং বৃষ্টির প্রভাব পড়েছে রাজধানীর বাজারে, দাম বেড়েছে সবজি, মাছ ও মুরগির, 1 বস্তা চালের দামে মিলছে 1 কেজি ইলিশ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ।